কখনো কখনো আমরা বাহ্যিক শত্রুদের আইডেন্টিফাই করলেও আভ্যন্তরীণ শত্রুদের কিন্তু আমরা চিনতে পারি না। যাই হোক না কেন, এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রু, তার সঙ্গে ধনুরাশির রকম সকম, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। কিন্তু যখনই ধনু একটা স্ট্যান্ডার্ডে উঠে যান, ধনু যখন নিজের লেভেলটাকে অ্যাচিভ করেন, সেই সময় কিন্তু ধীরে ধীরে আশেপাশের মানুষজনদের থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। এই সময় শুরু হয় তার মূল শত্রুতা। কখনো কখনো ক্রিয়েটিভিটি, শিক্ষা, জ্ঞান, দক্ষতা ইত্যাদির কারণে শত্রুতা সৃষ্টি হলেও তা কিন্তু একটা লিমিটের মধ্যেই থাকে। রিলেশনশিপের কারণে ধনুকে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কোনো না কোনো মানুষের সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে, একটা শত্রুতা সৃষ্টি হচ্ছে, একটা বৈরিতা সৃষ্টি হচ্ছে। এটা আমরা বারংবার দেখতে পাই। ধনু চেষ্টা করেন নিজেকে রিকভার করবার, কিন্তু শত্রুদের যে জটাজাল, বেড়াজাল, সেখান থেকে ধনু নিজেকে উদ্ধার করতে পারেন না। ধনুর জীবনে কিন্তু বেশ ভালো রকম কষ্ট নেমে আসে। এরকম কয়েকটি স্পেসিফিক সিচুয়েশন ছাড়া ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা শত্রুদেরকে বিশেষ পরোয়া কখনোই করেন না। তাদের কাছে শত্রুরা খুবই সহজ সরল বিষয় এবং যাদেরকে ভীষণ সহজভাবে ট্যাকল করা যায়। এবার প্রশ্ন হলো আভ্যন্তরীণ শত্রুতা। ধনুরাশি বা লগ্নের মানুষরা নলেজেবল, ভীষণ ব্যালেন্সড এবং সিস্টেম্যাটিক। এই সিস্টেমে চলতে চলতে ধীরে ধীরে তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স গ্রো করতে দেখতে পাওয়া যায়। সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এই ওভার কনফিডেন্স এটা আমরা দেখতে পাই, এবং এই ওভার কনফিডেন্স হলো ধনুর সবচেয়ে বড় শত্রু। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের রয়েছে পজিটিভিটি। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন তাদের পজিটিভিটির কারণে এগিয়ে যায়, এবং এই এগিয়ে যাওয়ার পথে তাদেরকে বাধা দেয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতার একটা বড় উৎস, সেটি হলো শত্রুতা। আবার শত্রুতা দুই ধরনের হয়ে থাকে, একটি বাহ্যিক এবং দ্বিতীয়টি আভ্যন্তরীণ। যদি আমরা চলার পথে আমাদের শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং চিহ্নিত করবার পর যদি তাদেরকে এলিমিনেট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলার পথ অনেকটাই মসৃণ হয়ে যায় এবং বাধা বিপত্তি বর্জিতভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি একটা সঠিক দিশার লক্ষ্যে। তাই আমাদের শত্রুদের আইডেন্টিফাই করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। কখনো কখনো আমরা বাহ্যিক শত্রুদের আইডেন্টিফাই করলেও আভ্যন্তরীণ শত্রুদের কিন্তু আমরা চিনতে পারি না। যাই হোক না কেন, এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রু, তার সঙ্গে ধনুরাশির রকম সকম, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলি, ধনু কালপুরুষের নবম রাশি এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। অত্যন্ত নলেজেবল এবং চিন্তাশীল, পড়তে ভালোবাসেন এই ধনুরাশি বা লগ্নের মানুষরা। তাদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা চিন্তার বহিঃপ্রকাশ এটা কিন্তু আমরা দেখতে পাই। পরিকল্পিত সুচিন্তিত অবস্থায় ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ডিসিশন নিতে পারেন, এবং তাদের এই সিদ্ধান্ত সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং জীবনে সমাজে পরিবর্তন আনবার ক্ষেত্রে ধনুরাশির কিন্তু একটা আলাদাই ভূমিকা থাকে। যাই হোক না কেন, আমরা চিনব ধনুরাশি বা লগ্নের মানুষদের শত্রুরা কেমন হয়ে থাকেন। ধনুরাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট সামাজিকতা বোধপূর্ণ, এবং এদের মধ্যে কিন্তু পরস্পরের সঙ্গে শত্রুতা বা মানুষের প্রতি নেগেটিভ থটস এগুলো বিশেষ দেখতে পাওয়া যায় না। ঠিক এর কারণে ধনুর যে প্রচুর বাহ্যিক শত্রু থাকে তা কিন্তু নয়। কিন্তু যখনই ধনু একটা স্ট্যান্ডার্ডে উঠে যান, ধনু যখন নিজের লেভেলটাকে অ্যাচিভ করেন, সেই সময় কিন্তু ধীরে ধীরে আশেপাশের মানুষজনদের থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। এই সময় শুরু হয় তার মূল শত্রুতা। সুতরাং যখন শৈশব চলে, তখন কিন্তু ধনুর প্রচুর শত্রুতা দেখতে পাওয়া যায় না। কখনো কখনো ক্রিয়েটিভিটি, শিক্ষা, জ্ঞান, দক্ষতা ইত্যাদির কারণে শত্রুতা সৃষ্টি হলেও তা কিন্তু একটা লিমিটের মধ্যেই থাকে। এরপরে ধনু যখন ম্যাচিওর হয়ে ওঠেন, ধনুর জীবনে যখন বয়ঃসন্ধি আসে, জীবনে প্রেম আসতে শুরু করে, সেই সময় থেকে কিন্তু ধনুকে মূলত শত্রুতার সম্মুখীন হতে হয়। এটি বাহ্যিক শত্রুতা। রিলেশনশিপের কারণে ধনুকে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কোনো না কোনো মানুষের সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে, একটা শত্রুতা সৃষ্টি হচ্ছে, একটা বৈরিতা সৃষ্টি হচ্ছে। এটা আমরা বারংবার দেখতে পাই। পরবর্তী বিষয়টি আমরা লক্ষ্য করি কর্মক্ষেত্রে।
ধনুর অগ্রগতি সেটি হয় চোখে পড়ার মতো, এবং ধনুর যে পার্সোনালিটি, ধনুর যে নলেজ, ধনুর যে পড়াশুনো করবার প্রবণতা, বিভিন্ন বিষয় জানবার ইচ্ছা, এর কারণে ধনুর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকে। এবং যত ধনুর জনপ্রিয়তা বাড়তে থাকে ততই কিন্তু আশেপাশের মানুষদের সঙ্গে তার একটা দূরত্ব সেটাও সৃষ্টি হতে থাকে। খুব কাছের মানুষ যারা ধনুকে বড় হতে দেখেছেন তাদের মধ্যেও কিন্তু ধনুকে নিয়ে একটা ডিটাচড হওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা এই শত্রুতা উপলব্ধি করতে পারেন। এই শত্রুতা উপলব্ধি করবার পরেও তারা কিন্তু শত্রুদেরকে ইগনোর করতে চান না। তারা শত্রুদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের সঙ্গে চলবার একটা সুযোগ দিতে থাকেন, কারণ ধনু জানেন যে এই যে শত্রুরা তাদেরকে তিনি যখন ইচ্ছে তখন ট্যাকল করতে পারবেন, এবং এই শত্রুদের সঙ্গে চলবার মাধ্যমেই ধনু তার দুর্বল দিকগুলিকে খুঁজে বার করতে পারবেন এবং সেগুলিকে রিপেয়ার করতে পারবেন। সুতরাং ধনুরাশি বা ধনুলগ্নের মানুষ তাদের বাহ্যিক শত্রুরা যে ভীষণ অ্যাক্টিভ তা কিন্তু একেবারেই নয়, এবং ধনু চাইলেই সেই শত্রুদের উপরে জয়লাভ করতে পারেন যদি ভয়ঙ্কর মারাত্মক কোনো গ্রহ সন্নিবেশ, গ্রহ অবস্থান না থাকে। যদি আমরা দেখতে পাই যে ষষ্ঠে রাহু রয়েছে, কিংবা ষষ্ঠে রাহু রয়েছে এবং বৃহস্পতি দ্বাদশ ভাবস্থ হয়ে কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এই ধরনের ক্ষেত্রগুলিতে জীবনে প্রচুর শত্রুতা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ শত্রুতা তারা জীবনকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। আবার যদি এরকম আমরা দেখতে পাই যে মঙ্গল অষ্টম ভাবস্থ হয়ে রয়েছে এবং সেই মঙ্গলের সঙ্গেই দেবগুরু বৃহস্পতির সরাসরি সম্পর্ক সৃষ্টি হয়েছে, যেমন হতে পারে বৃহস্পতি দ্বিতীয় ভাবে রয়েছে। ধনুরাশির অষ্টমে দ্বাদশপতি মঙ্গল যেমন বিপরীত রাজযোগ সৃষ্টি করেন, তেমনি সেই মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকেন, এবং সেই মঙ্গলের দৃষ্টি যদি লগ্নপতি বৃহস্পতির উপরে পড়ে এবং যে বৃহস্পতি মকরে রয়েছেন নিচস্থ হয়ে, তখন কিন্তু ধনুকে অ্যাক্টিভ শত্রুতার সম্মুখীন হতে হয়, এবং এই শত্রুতা থেকে ধনু কিন্তু বেরিয়ে আসতে পারেন না। ধনু চেষ্টা করেন নিজেকে রিকভার করবার, কিন্তু শত্রুদের যে জটাজাল বেড়াজাল সেখান থেকে ধনু নিজেকে উদ্ধার করতে পারেন না। ধনুর জীবনে কিন্তু বেশ ভালো রকম কষ্ট নেমে আসে। এরকম কয়েকটি স্পেসিফিক সিচুয়েশন ছাড়া ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা শত্রুদেরকে বিশেষ পরোয়া কখনোই করেন না। তাদের কাছে শত্রুরা খুবই সহজ সরল বিষয় এবং যাদেরকে ভীষণ সহজভাবে ট্যাকল করা যায়। সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুদের নিয়ে আমরা যে বিরাট চিন্তিত হব তা কিন্তু একেবারেই নয়। শত্রুতা থাকলেও তাদেরকে ট্যাকল করা যাবে। এবার প্রশ্ন হলো আভ্যন্তরীণ শত্রুতা। ধনুরাশি বা লগ্নের মানুষরা নলেজেবল, ভীষণ ব্যালেন্সড এবং সিস্টেম্যাটিক। এই সিস্টেমে চলতে চলতে ধীরে ধীরে তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স গ্রো করতে দেখতে পাওয়া যায়। সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এই ওভার কনফিডেন্স এটা আমরা দেখতে পাই, এবং এই ওভার কনফিডেন্স হলো ধনুর সবচেয়ে বড় শত্রু। কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে সবার প্রতি সাম্য, এইটা কিন্তু ধনুর ক্ষেত্রে শত্রুতা এনে দেয়। আশেপাশের মানুষজন কারোর যোগ্যতা বেশি, কারোর যোগ্যতা কম, কিন্তু ধনু যখন সবাইকে একই চোখে দেখবার চেষ্টা করেন তখন কিন্তু সেই মানুষগুলির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং সেই মানুষগুলো পরস্পর বিরোধিতায় নেমে ওঠে। তাদের এই পরস্পর বিরোধিতা ধীরে ধীরে ধনুকেও স্পর্শ করে, এবং যখন এই পরস্পর বিরোধিতা ধনুকে স্পর্শ করে তাদের মধ্যে কেউ না কেউ কিন্তু ধনুর সঙ্গে বেশ শত্রুতা পোষণ করে থাকেন। কখনো কখনো ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত ইগো দেখতে পাওয়া যায়, এবং এই ইগোর কারণে ধনু কিন্তু সবার কাছে নমনীয় হতে পারেন না। ধনুর মধ্যে জ্ঞান রয়েছে, ধনুর যোগ্যতা রয়েছে, তাই তার মধ্যে ইগো থাকাটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে নিজেকে এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে যেতে চাইলে সেই ইগোকে বর্জন করা দরকার, কিন্তু ধনু সেই ইগো কখনোই বর্জন করতে পারেন না। ধনু কখনোই সেই ইগোকে বর্জন করতে পারেন না। আমরা বলবো না যে এই ইগো বর্জন করা উচিত, কিন্তু সুযোগ তো বারবার আসে না, এবং যে সুযোগ একবার আসে সেই সুযোগ বর্জন করলে সেই সুবিধা আর পরবর্তীকালে ফিরে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা ধনুর এই ইগোকেও ধনুর আরেকটি আভ্যন্তরীণ শত্রু হিসেবে ট্রিট করতে পারি। আরও একটি বিষয় রয়েছে, সেটা মহানতা। সেটাকে শত্রুতা বলা উচিত নয়, কিন্তু অনেক সময় ধনু এই মহানতার কারণে পিছিয়ে পড়েন। সেটি হলো অতিরিক্ত ত্যাগ করবার মানসিকতা। ধনু পারিপার্শ্বিক কিংবা সামাজিক প্রয়োজনে নিজের সবটুকু ত্যাগ করতে পারেন, বর্জন করতে পারেন, এবং এই ত্যাগের কারণে ধনু কিন্তু বারে বারেই জীবনে বঞ্চিত হয়ে থাকেন। কোনো সময় হয়তো তার সোশ্যাল স্ট্যাটাসের কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই, কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে এই ত্যাগের কারণে ধনু কিন্তু যথেষ্ট বঞ্চনার শিকার হয়ে থাকেন। সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রুরা কেমন হয়ে থাকে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম।
এবার প্রশ্ন হলো, এই ধরনের শত্রুতাগুলি যদি ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে ওঠে এবং শত্রুরা বাহ্যিক দিক থেকে যদি ভীষণভাবে ডিস্টার্ব করতে শুরু করে, তাহলে ধনু কি করতে পারেন? সেই ক্ষেত্রে প্রথম উপায়টি হলো মা বগলামুখীর স্তোত্র পাঠ। ধনুরাশি বা লগ্নের মানুষরা যারা দীক্ষিত, তারা বগলামুখীর বীজ মন্ত্রও পাঠ করতে পারেন। এছাড়া ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য একটি অ্যাক্টিভ এবং খুব সহজ টোটকা, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেটি হলো আখের যে শাখা কিংবা আখের যে পাতা, সেই পাতা সংগ্রহ করে, একদম সবুজ পাতা, সেটিকে নিজের 4 আঙ্গুল মাপের কয়েকটি ছোট ছোট টুকরো কেটে নিতে হবে। সেই টুকরোর মধ্যে কালো কালির দ্বারা, যদি পসিবল হয় সেই ক্ষেত্রে ভূষো কালি দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ঝুল, সেই ভূষো কালি দিয়ে শত্রুদের নাম লিখতে হবে এবং প্রবাহিতে সেই পাতাগুলি ছেড়ে দিতে হবে। পরপর 7 দিন এই নামগুলি লিখে পাতাগুলি প্রবাহিতে ছেড়ে দেওয়া, এটি কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে শত্রুদেরকে সরিয়ে দেবে। এটাও পসিবল হতে পারে, যারা আপনার শত্রু ছিলেন তারা ধীরে ধীরে আপনার প্রয়োজনীয়তা, আপনার গুরুত্ব জীবনে উপলব্ধি করতে পারবেন এবং আপনি যে তাদের জন্য হার্মফুল নন, সেই বিষয়টি তারা বুঝতে পারবেন। এর সঙ্গে সঙ্গে যদি নিজের ইগো, নিজের ক্রোধ ইত্যাদি আভ্যন্তরীণ শত্রুর কারণে বাহ্যিক শত্রুতা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটি করতে পারি, প্রত্যেক দিন নিজের কোড়ে আঙ্গুলের প্রথম করের অর্ধেক সাইজ, সেই সাইজের একটি কাঁচা হলুদ এবং 1 খণ্ড লবঙ্গ, সেটি মুখের মধ্যে চিবোতে পারি সকালবেলা। রস এবং স্বাদ এই দুটি আস্বাদন করবার পরে সেটিকে আমরা ফেলে দেব। এর ফলে কিন্তু ধীরে ধীরে আমাদের মনের বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম শত্রুতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারব। তাহলে এবার চলে আসা যাক আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অভি দে, ডেট অফ বার্থ 15-10-2008, সময় 4:30 AM, প্লেস অফ বার্থ বাঁকুড়া। প্লিজ একটু কিছু বলে দিন। প্রথমেই বলি, অভি তোমার জন্ম লগ্ন কন্যা এবং জন্ম রাশি মীন। লগ্নে রবি এবং বুধ রয়েছে, যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু একাদশ ভাব কেতুযুক্ত হওয়ার জন্য সাকসেস রেট যথেষ্টই কম। পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে মনোনিবেশ করতে হবে। রিলেশনশিপের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই রিলেশনশিপ কিন্তু তোমার জন্য স্টেবল বা টেকসই নয়। তাই এর জন্য বেশি সময় নষ্ট করা সেটা কিন্তু ভয়ঙ্কর ভুল হবে। আরেকটি বিষয় বলে রাখি, তোমার থার্ড হাউসে যেহেতু শুক্র জলরাশিগত হয়ে রয়েছে, তাই এর কারণে তোমার ক্রিয়েটিভিটি অনেক অনেক বেটার। তুমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারো, এবং পঞ্চমে রাহু থাকার জন্য সেখানে সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি হবে। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, পড়াশোনার মাত্রা সেটাকেও বাড়াতে হবে। জীবনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।